আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি তাহসিনা ইয়াসমিন। বিস্তারিত সংবাদের শুরুতেই যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। চট্টগ্রামে পাহাড় ধসে 5 জনের মৃত্যু, ভাটিয়ারীতে ব্রিজ ভেঙে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত। 21 বছর পর এরশাদের দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ, হাইকোর্টে আবেদন করে পক্ষভুক্ত দুর্নীতি দমন কমিশন। পদ্মা সেতু প্রকল্পে ঘুষ সাধার অভিযোগ তদন্তে ঢাকায় কানাডা পুলিশ, মন্তব্য করতে রাজি নন দুদক চেয়ারম্যান। 4 তারকা জেনারেল হলেন নতুন সেনাপ্রধান ইকবাল করিম, প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ। এরশাদ তাকে স্বৈরাচার না বলতে আবেদন করলেন এমপিদের কাছে, স্বৈরাচার না বলার আশ্বাস দিলেন জলিল। এবং সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। ইংল্যান্ডে ডিম ভাঙা ও ডিম ছোঁড়া প্রতিযোগিতার খবর। এবারে বিস্তারিত। প্রবল বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে কমপক্ষে 5 জন। 50-60টি পরিবার মাটি চাপা পড়েছে বলে খবর পাওয়া গেছে। পানির তোড়ে ভাটিয়ারীতে রেল ব্রিজ ভেঙে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহানগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। ভারী বর্ষণে খুলশী, আকবরশাহ, উত্তর পাহাড়তলী সহ কয়েকটি এলাকায় পাহাড় ধস হয়েছে। পাহাড় ধসে মাটি চাপা পড়ে সাতকানিয়ায় মারা গেছে 2 জন, বাঁশখালীতে 1 জন, হাটহাজারীতে 1 জন, আকবরশাহ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও 1 জন। ওই এলাকায় মাটি চাপা পড়েছে আরও 50 থেকে 60টি পরিবার। অবস্থা দেখেন, সব পুরো মার্কেটের নিচের তলা পুরোটাই ডুবে গেছে, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এইরকম আমরা বারবার, মানুষ ঘর থেকে বাইরে হতে পারতেছে না, এই যে বাসা থেকে বাইরে হতে পারতেছে না, বাচ্চারা স্কুল ওইখান থেকে আসতে পারতেছে না, থেকে এখনো এই 2 নম্বর গেটে পৌঁছাতে পারি নাই। এই অবস্থা, ওখানে তো 1 বুক পানি। আর মুরাদপুরে ওই মোড়ে তো রিক্সা ক্রস করতে পারতেছে না রাস্তা, একবার একটু পানি হলে পুরো রোডের অবস্থা খারাপ, মানে একদম মনে হচ্ছে যে সাগরে আমরা এখন বসবাস করতেছি। মিনিটে বৃষ্টিতে এলাকায় পানি হয়ে যায়, এই যে স্কুলটা ডুবে আছে, ওয়ার্ড কমিশনের কোনো খবর নেই, এলাকাবাসীর খবর নেই। ওই এলাকায় মাটি চাপা পড়েছে আরও 50 থেকে 60টি পরিবার। চট্টগ্রাম জেলা প্রশাসন সকাল থেকে পুলিশ ও র্যাব সদস্যদের নিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা 300-রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সব উপজেলায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় 21 বছর পর আবারও সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন করে ওই মামলায় পক্ষভুক্ত হয়েছে দুদক। তবে দুদকের দাবি, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মাজরুল হক মান্নার রিপোর্ট। 1991 সালে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকা সহ 4টি অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো। পরে এরশাদের বাসায় অবৈধভাবে নগদ 1,90,00,000 টাকা রাখা এবং রাষ্ট্রপতি হিসেবে পাওয়া 11 লাখ টাকার মূল্যের উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে অভিযোগ গঠন করেন নিম্ন আদালত। আদালত এরশাদকে 3 বছরের কারাদণ্ড এবং ওই টাকা ও তার ল্যান্ড ক্রুজার গাড়ি বাজেয়াপ্তের আদেশ দিয়ে রায় দেন। এর বিরুদ্ধে 1992 সালে এরশাদ আপিল করলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন হাইকোর্ট। সোমবার আপিল শুনানির পক্ষভুক্ত হতে চেয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন করে দুদক। দুর্নীতি দমন কমিশন এই মামলার পক্ষভুক্তির জন্য গতকাল মাননীয় বিচারপতিদের কাছে একটি আবেদন দায়ের করেন। আমাদের পক্ষভুক্তির আবেদন ওনারা মঞ্জুর করেছেন, যেহেতু আমরা এই মামলায় নেসেসারি পার্টি। 1992 সালে এরশাদের পক্ষে সিনিয়র আইনজীবী হিসেবে মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ সহ আরও 5 আইনজীবী। তাদের মধ্যে এখন এই মামলার কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষমতা আছে রেজাউল করিমের, আর বর্তমানে এরশাদের মামলার দেখভাল করেন শেখ সিরাজুল ইসলাম।
তাদের দুজনেই দুদকের আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান। দুদকের আইনজীবী বলেছেন, 2 দশকেরও বেশি সময় পর নেওয়া এই উদ্যোগের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। 21 বছর পরেই মামলাটা সচল করার জন্য আপনি উদ্যোগ নিলেন, এটা এর মধ্যে কিছু আপনি আসলে কোনো গন্ধ খুঁজে পাওয়ার কিছু নেই, কারণ আমরা তো জানতাম না, কারণ দুদক তো পক্ষ হতে হবে। আমি মনে করি এখানে রাজনীতির কোনো ব্যাপার নাই, এটা আমরা অন্যান্য 10টা কেসের মতোই এই কেসটাকে আমরা হ্যান্ডেল করছি, ওই কেসটাকে সেভাবে আমরা কন্টেস্ট করব, অন্য 10টা 20টা 40টা মামলা আমরা যেভাবে করি। 8 জুলাই হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বেঞ্চে এরশাদের দুর্নীতি মামলায় আপিলের শুনানি করতে আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। তদন্ত প্রভাবিত হওয়ার শঙ্কা থেকে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে ঘুষ দুর্নীতি তদন্তে কানাডীয় পুলিশের ঢাকায় অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নয় দুদক। কানাডীয় তদন্ত সংস্থার কাছ থেকে কোনো তথ্য উপাত্ত পাওয়া যায়নি বলেও দাবি করেছেন দুদক চেয়ারম্যান। তবে তাদের সঙ্গে যোগাযোগ আছে বলে তিনি জানিয়েছেন। রোকসানা আমিনের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগের কাজ পেতে ঘুষ দেওয়ার অভিযোগে কানাডা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বিরুদ্ধে তদন্তের বিষয়ে সোমবার মধ্যরাতে ঢাকায় আসে রয়্যাল কানাডীয় মাউন্টেড পুলিশের 8 সদস্যের প্রতিনিধি দল। তাদের অবস্থানের বিষয়ে দুদক কর্মকর্তারা 2 দিন ধরে অনানুষ্ঠানিকভাবে নানা রকম কথা বলেছেন। দুপুরে লিখিতভাবে এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আসলো কি না আসলো, দিস ইজ ইম্যাটেরিয়াল। আমরা তথ্য পেয়েছি কিনা সেটা হলো ম্যাটেরিয়াল। কানাডিয়ান পুলিশ থেকে কোনো তথ্য দুর্নীতি দমন কমিশন পায় নাই। আমরা আশা করছি যে যোগাযোগ অব্যাহত আছে, কোনো এক সময়ে যদি আপনারা সবাই একটু চুপচাপ থাকেন তাহলে হয়তো পাবেন। তদন্তের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নও সমান্তরালভাবে অব্যাহত রাখার বিষয়ে সরকার ও বিশ্বব্যাংক উদ্যোগী হবে বলে আশাবাদী দুদক চেয়ারম্যান। তবে কানাডীয় তদন্ত দলের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। কানাডিয়ান পুলিশ আসা যাওয়া ইত্যাদি কার্যক্রম প্রকাশিত হলে তাদের দেশে এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তাদের সঠিক হলো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য দিতে চাই না। আমাদের দেশেও আর কি এটা প্রভাবিত হতে পারে। আমাদের দেশে তাদের দেশে তদন্ত এবং অনুসন্ধান প্রভাবিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কানাডার দি গেজেট পত্রিকা জানিয়েছে, ঘুষ সাধার অভিযোগে এসএনসি লাভালিনের বিরুদ্ধে ওন্টারিও আদালতে প্রাথমিক শুনানি হবে 2013 সালের 8 ও 9 এপ্রিল। বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেয়া ও সাধার অভিযোগে এসএনসি লাভালিনের ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা রমেশ সাহা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইলকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের পর মামলা করে রয়্যাল কানাডীয় পুলিশ। আর এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করার বিষয়ে বুধবার যোগাযোগ করা হবে বলে জানিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানকে জেনারেলের ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পিএসসি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে নেয়া কার্যক্রমের কথা জানান প্রধানমন্ত্রী। নতুন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া শিক্ষা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। পরে আর্মি অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। সোমবার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। 2012-13 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে মহাজোটের শরীক হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিদ্যুৎ ও শেয়ার বাজার সরকারের জন্য মাইনাস পয়েন্ট। আগামী নির্বাচনে ভালো ফল পেতে এ দুটি ক্ষেত্রে উন্নয়নের আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়ে মহাজোট এমপিরা বলেছেন, অনির্বাচিত কোনো সরকারে নয়, আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। পুঁজিবাজার ধস নামে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, এই সরকারের রাজনৈতিক দর্শন কতখানি সফল হয়েছে তা জানা যাবে আগামী নির্বাচনে। বিদেশে টাকা পাচার রোধে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করেন তিনি। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ এমপি আব্দুল জলিল শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 45 মিনিটের বক্তৃতায় এরশাদ তার কারাজীবনে অত্যাচার নির্যাতনের বর্ণনা দেন। বক্তব্যের শেষ দিকে 1982 সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা এরশাদ তাকে আর স্বৈরাচার না বলতে আহ্বান জানান সংসদ সদস্যদের। সামনের দিন উত্তাল তরঙ্গ আন্দোলন হবে,
হরতাল হবে অশনি সংকেত। এর মধ্যে বাজেটকে বাস্তবায়ন করতে হবে আমাদের। এটা না করতে পারলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কমে যাবে। এক শেষ কথা বলি, ভাইরা আমাকে স্বৈরাচার বলেন না। ব্যথা পাই, দুঃখ পাই। আর প্রত্যেক নির্বাচনে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি, তারপরে যদি আপনার স্বৈরাচার বলেন তাহলে আমার কেমন লাগে? আমরা দুঃখ দিতে চাই না, আমরা বাস্তব যে কথাটা সেই কথাটা আমরা উত্থাপন করতে চাই। আমরা সেদিন গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম কার বিরুদ্ধে, এই কথাটাকে এরশাদ সাহেবের উপলব্ধি করতে হবে। আমরা তাকে স্বৈরাচার বলতে চাই না, তিনি আমাদের সহযাত্রী। তিনি এইটা নিয়ে যে আবেদন করেছেন এই সংসদে, আমরা তার সঙ্গে একমত হয়েছি, তাকে আমরা স্বৈরাচার বলবো না। সাবেক বিএনপি নেতা ফজলুল আজিম বলেন, রাজনৈতিক সদিচ্ছা নিয়ে উভয় দলকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমাধানে আসতে হবে। তবে আওয়ামী লীগ এমপিরা বলছেন, সংবিধানে যে ব্যবস্থা আছে সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনের আর মাত্র 1.5 বছর বাকি, কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। সরকারি দল এবং বিরোধী দল তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। নির্বাচনকালীন সময় থানার দারোগা থেকে শুরু করে ও সেক্রেটারিয়েটের সচিব পর্যন্ত এদের ট্রান্সফার পোস্টিং সরকারের হাতে থাকবে না। নিরপেক্ষ সরকার দৈনন্দিন রুটিন অনুযায়ী কাজ করবে। তারা আসুক এবং তারা আসে, তারা যদি এই খায়েশও থাকে যে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারেও শরিক হতে চাই, তাহলে এই কথাও তারা বলুক। আমাদের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বিবেচনা করতেও পারেন। বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর আহ্বান জানিয়েছেন বেশিরভাগ সংসদ সদস্যই। এদিন ভুল সংশোধন করে পাশ হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সংশোধন বিল 2012। সে প্রেক্ষিতে মূল্যস্ফীতি। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা। সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একগুঁয়েমের অভিযোগ এনে বিএনপি বলেছে, সরকার দেশকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জ্বালানি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে। চকর মালিথার রিপোর্ট। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি নাগরিক নানা সমস্যা নিয়ে সভা সেমিনারে কথা বলছেন বিএনপি নেতারা। বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নাগরিক সব সমস্যা সমাধানেই মহাজোট সরকার ব্যর্থ হয়েছে। আজকে যে একগুঁয়েমি করছে সরকার, একগুঁয়েমি করছে মাননীয় প্রধানমন্ত্রী, তাতে এই তার একগুঁয়েমির জন্য দেশ এক মহা বিপর্যয়ের মুখে যাচ্ছে। এই মহা বিপর্যয়ের মুখে যদি দেশ পড়ে তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই একগুঁয়েমি দায়ী হবে। গ্যাস বিদ্যুৎ সমস্যার মতোই সৌদি আরবের জনশক্তি রপ্তানির বাধা দূর করতে রাষ্ট্রীয়ভাবে 3 বছরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি বিএনপির। দলের সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরব সফরে বিরোধী দলীয় নেতা বাংলাদেশি নাগরিকদের আকামা সমস্যা সমাধান সহ জনশক্তি রপ্তানির বিষয়ে উদ্যোগ নিতে সৌদি ক্রাউন প্রিন্সকে অনুরোধ করেছেন। সৌদি সরকারের শীর্ষতম এই নেতার কাছে এই বক্তব্য তুলে ধরার মাধ্যমে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশি সৌদি আরবে যারা রয়েছেন তাদের অবস্থানের উন্নতি একটা ঘটার প্রচুর সম্ভাবনা রয়েছে। সৌদি আরব সফরের সময় ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগ নিতেও অনুরোধ করেছেন বেগম খালেদা জিয়া। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। খুনিদের চিহ্নিত করে বিচার ত্বরান্বিত করার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি থেকে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। সঞ্জয় চাকি রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রায় 5 মাস ধরে আন্দোলন করছে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। সভা সমাবেশ, মানববন্ধন ছাড়াও শীর্ষ পর্যায়ে সাংবাদিকরা স্মারকলিপি দিয়েছেন। এ ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য সাংবাদিকদের এই পদযাত্রা। দলমত নির্বিশেষে সাংবাদিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। সুপ্রিম কোর্টের সামনে গেলে বাধা দেয় পুলিশ। সে সময় রাস্তায় অবস্থান নিয়ে সাগর রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার দাবি করেন সাংবাদিক নেতারা। আমরা এর আগে আমাদের সম্মানিত স্পিকার
তার কাছে আমাদের স্মারকলিপি দিয়েছিলাম। এই তদন্তের নামে যে তালবাহানা হচ্ছে, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা হচ্ছে, তাতে আমরা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছপা হব না। কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দাবি লক্ষ্যে পৌঁছব। এর পরপরই প্রধানমন্ত্রীর পক্ষে সাংবাদিকদের ৬ দফা দাবির স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব একজন মানুষ। যদি সংবাদপত্র সাংবাদিকদের যেমন ভালোবাসেন, সংবাদপত্র শিল্পীর সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি তার মমত্ববোধ রয়েছে অসীম। সেই মমত্ববোধের কারণে আপনাদের যাতে কষ্ট না হয় তার অফিস পর্যন্ত পৌঁছতে পদযাত্রা করে সেই কারণে আমাকে পাঠিয়েছেন আপনাদের পক্ষ থেকে এই স্মারকলিপিটি গ্রহণ করার জন্য। আমি তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করে দিচ্ছি, আমি তার হাতে পৌঁছে দেব। সাগররুনি হত্যাকারীদের বিচার এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন বলেছেন, সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে নানামুখী মন্তব্যে মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়, তদন্ত বাধাগ্রস্ত হয়, এমন কোনো মন্তব্য না করতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের পক্ষ থেকে সাগররুনির ব্যাপারে আপনারা যেভাবে বিভিন্ন রকমের মন্তব্য করেন, এটা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। আজকে এইভাবে মন্তব্য করেছেন, তো সেটা আমরা অবশ্যই সেটা দেখব যে এটা যদি কিছু ওইভাবে করে থাকে সেটার জন্য কারণ আমাদের তদন্ত যদি বাধাগ্রস্ত করে অবশ্যই আমাদেরকে সেটা দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে থাকে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। ডক্টর হুদা কমিশনের দায়িত্বহীনতার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা সীমানা নির্ধারণ ছাড়াই ডিসিসি নির্বাচন করার জন্য আদালতের রুলের জবাবও দিয়েছেন। রিপোর্ট সোমা ইসলামের। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে জনগণের সেবার ভার থাকলেও আইনি জটিলতা সহ নানা কারণে 10 বছর ধরে নির্বাচন ছাড়াই চলছে রাজধানীর সিটি কর্পোরেশন। আইন সংশোধন করে ঢাকাকে দুভাগ এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরও নির্বাচন হচ্ছে না। বিগত নির্বাচন কমিশনের শেষ সময়ে 90 দিনের মধ্যে সরকার তাদের নির্বাচন করার নির্দেশ দিলেও অপারগতা প্রকাশ করে কমিশন। সরকার কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন এবং এই ব্যাপারে আমরা স্থানীয় সরকার বিভাগ ইভেন আমাদের ব্যবস্থা খুবই আন্তরিক ছিল, কিন্তু 90 তো ইলেকশন কমিশন তখন নির্বাচন করলেন না এবং সেই কমিশন বললেন যে তাদের হাতে সময় নাই। আমি নির্বাচনকে বলেছিলাম যে তাহলে কি সেনাবাহিনী প্রধানের হাতে সময় না থাকলে উনি কি সেনাবাহিনী কোনো কাজ করবেন? আমি তো রিটায়ার করবো, তাহলে কি আমি 90 দিন আগে থেকে সব কাজ বন্ধ করে দেব? নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পর নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আদালতের নির্দেশ অনুযায়ী 3 মাসের জন্য নির্বাচন স্থগিত হয়ে যায়। সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ করেই নির্বাচন করার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে সীমানা নির্ধারণ ছাড়াই নির্বাচন করার জন্য আদালতকে রুলের জবাব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আদালতের কাছে জবাব দিয়েছি, জবাবটার উপরে আদালতের নির্দেশনার অপেক্ষা আছে। ছাড়া একটু তাড়াতাড়ি করা সম্ভব হবে, বাট আমি বলি ডিলিমিটেশন করা খুব কঠিন, খুবই জটিল ব্যাপার। আদালত যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জবাবে সন্তুষ্ট না হন তাহলে সীমানা নির্ধারণের কাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এই রিপোর্টটির সাথে সাথে চলে যাচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতিতে, আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি পরিচালকদের শেয়ার কেনার সময় আর বাড়াবে না এসইসি, ব্যর্থ পরিচালকদের তালিকা দেওয়ার নির্দেশ। দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। নিয়ে যাচ্ছি এখনকার সংবাদ আয়োজনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা বাড়ছে না। তাদের 2% শেয়ার কেনার সময় আর বাড়াবে না নিয়ন্ত্রক সংস্থা এসইসি। কোম্পানিগুলোকে 15 জুলাইয়ের মধ্যেই পরিচালকদের শূন্য পদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ সময়ের মধ্যে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনার তথ্য এসইসিকে জানাবে 2 স্টক এক্সচেঞ্জ। এসব ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ছোট বিনিয়োগকারীদের জন্য গঠিত বিশেষ স্কিম কমিটির সুপারিশ অনুমোদন করার কথা জানিয়েছে এসইসি। ওদিকে ঢাকা স্টক
এক্সচেঞ্জের বোর্ড সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া চূড়ান্ত হয়েছে, তবে অল্প সময়ের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন নিয়ে সন্দিহান ডিএসই। শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আলোচনা সভায় অর্থনীতিবিদ আবুল বারাকাত নিজের গবেষণা থেকে বলেছেন, বাংলাদেশে মৌলবাদীদের অর্থনৈতিক এবং সাংগঠনিক ভিত্তি যে অবস্থায় দাঁড়িয়েছে, কালক্ষেপণে তা মহাবিপর্যয়ের রূপ নিতে পারে। রিপোর্ট রাজীব দাসের। শহীদ জননী জাহানারা ইমামের 18তম মৃত্যুবার্ষিকীতে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিষ্ঠিত ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিকেলে বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আলোচনার আয়োজন করে নির্মূল কমিটি। আবুল বারাকাতের প্রবন্ধে উঠে আসে 4 দশকে দেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনৈতিক উদ্ভব এবং বিকাশের চিত্র। দেশে মোট মাদ্রাসার সংখ্যা হবে ৫৫,০০০-এরও বেশি, যার মধ্যে ৭৩% কওমি মাদ্রাসা। এইসব মাদ্রাসা পরিচালনায় বছরে ব্যয় হয় আনুমানিক ১,৪০০ কোটি টাকা। আর মাদ্রাসা পাশদের মধ্যে বেকারত্বের হার ৭৫%। ২০১০ সালে মৌলবাদের অর্থনীতি ২,০০০ কোটি টাকা। গত ৪০ বছরে পুঞ্জীভূত যে নেট প্রফিট তার পরিমাণ কমপক্ষে ২.৫ লক্ষ কোটি টাকা। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপক আনিসুজ্জামান এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতিকে দেয়া হয় জাহানারা ইমাম স্মৃতি পদক। আমরা আশা করব যে অন্তত কয়েকজনের হলো বিচার এই সরকারের মেয়াদে সমাপ্ত হবে, তাহলে একটি দৃষ্টান্ত সবার সামনে থাকবে। যুদ্ধাপরাধের বিচার চাইব, তেমনি বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর সকল চেষ্টার বিরুদ্ধে দাঁড়াবো। দেশ থেকে মৌলবাদীদের উৎখাত এবং যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন নির্মূল কমিটির নেতাকর্মীরা। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। বাণিজ্য সচিব গোলাম হোসেন জানিয়েছেন, দেশে চাল, ডাল, তেল সহ সব নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। রমজানে এসব পণ্যের কোনো সংকট হবে না। চট্টগ্রাম সার্কিট হাউসে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, সরবরাহ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়োজিত এক বৈঠকে তিনি একথা জানান। তিনি আরও বলেন, রমজানে নিত্যপণ্যের আমদানি এবং বাজারে সরবরাহ যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম এবং ব্যবসায়ী নেতারা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। বাংলাদেশে ডিমের দাম যখন আকাশ ছোঁয়া, ডিম নিয়ে নানামুখী আলোচনা, তখন ডিম ভাঙা ও ছোড়ার প্রতিযোগিতা হয়েছে ইংল্যান্ডে। কে কত দূরে ডিম ছুঁড়তে পারে, কে কয়টা ডিম ভাঙতে পারে, ছুঁড়ে মারা ডিম অন্য প্রান্ত থেকে কে সহজে ধরতে পারে, এমন খেলায় মেতে ওঠেন প্রতিযোগীরা। এতে ব্রিটেনের পাশাপাশি রাশিয়া ও নেদারল্যান্ডসের প্রতিযোগীরাও অংশ নেন। ডিম ছোড়া ও ধরায় স্বাগতিকরা চ্যাম্পিয়ন হলেও ভাঙায় প্রথম হয়েছেন এক রাশিয়ান। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। বিকেলে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর রেসকোর্স রোডের বাসভবনে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রণব মুখার্জি পদত্যাগ করায় আপাতত প্রধানমন্ত্রী মনমোহন সিং এরই অর্থমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা রয়েছে। 19 জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হবে। ভোটাভুটিতে জয়ী হলে প্রণব মুখার্জি হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। সোমবার দলীয় ফোরাম থেকে প্রণব মুখার্জিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে কংগ্রেস। গত 4 দশকে কংগ্রেস নেতা হিসেবে প্রণব মুখার্জি যে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। $2011-12 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রায় $13 বিলিয়ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে এখনই $12.5 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসীদের পাঠানো টাকা। গত অর্থ বছরে $11.65 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। চলতি অর্থ বছরের শেষ 2 মাসে ব্যাপক রেমিটেন্স আসায় বিদেশি মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $10.1 বিলিয়ন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। এই ভরা মৌসুমেও পদ্মা ও মেঘনায় ইলিশের তেমন দেখা মিলছে না। বর্ষার 1 মাস পার হলেও নদীতে মাছ না পাওয়ায় কাজ নেই জেলেদের। দাদন ব্যবসায়ীদের চাপে পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলার চরাঞ্চলের 13,967টি পরিবার বর্ষা মৌসুমে শুধুমাত্র মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে। ইলিশ মৌসুমের 1 মাস পার হলেও এখনও নদীতে মাছ ধরা না পড়ায় মানবেতর জীবনযাপন করছে তারা। এখন এই সময়তে মাছ পাওয়ার কথা, মাছ পড়ে না বিধানের এই জালে যতজন মাছের কাজ করে সবাই খুব কষ্টে আছে। গাঙ্গে মাছ নাই না, দাদন তো সব দিতে আছে করা, ওখানে আমরা অসুবিধাই আছি পুরা। গাঙ্গে তো মাছ নাই, আমরা কি দূরে টাকা পয়সা দেবো। আর তুমি টাকাটুকু আনছি, ওখানে মাছ নাই নদীতে, আমি জাল দল থুয়া বলা দিব। এখন দাদন ব্যবসায়ীদের চাপে পালিয়ে বেড়াচ্ছেন জেলেরা। দাদন ব্যবসায়ীরা বলছেন তারাও নিরুপায়। জালুয়ারা যা ওই আমাকে টাকা পয়সা নিছে, এরা অনেক দূরে সরে রয়েছে, কিন্তু আমাকে টাকা পয়সা পাইতে আসি না, এগারো টাকা পাইতে আসি। আমার দোকান থেকে সদাই ভাতি খায়াটা একজনের 10,000, 15,000, 20,000, 25,000 পর্যন্ত বাকি আমার কাছে করছে। বিভিন্ন থাকে ডরে আমার কাছে আইও না, আর আমি সদাই ব্যস্তারি না, আমি এই অবস্থায় আছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান আগামী মাছ ধরা পড়বে এবং কেটে যাবে মৎস্যজীবীদের এই সংকট। যথাশীঘ্রই তারা অনেক বেশি মাছ পাবেন। আশা করা যায় সামনের পূর্ণিমায় তারা নদী থেকে অধিক সংখ্যক মাছ আহরণ করতে পারবেন। শরীয়তপুর থেকে এস.এম. চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় মসজিদ টাওয়ারে ইস্টার্ন ব্যাংকের 60তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুখলেসুর রহমান, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আব্দুস সালাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন জিয়াউল করিম এবং অন্যরা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের রাজানগর বাজারে ঢাকা ব্যাংক লিমিটেডের ৬৭তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রশিদুর রহমান। ব্যাংক কার্যালয়ে আলোচনা সভায় বক্তৃতা করেন ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ ও অন্যরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের ২৭৪তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান শহীদুল ইসলাম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান তাহের আহমেদ, শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার সহ অন্যরা। এবারে জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার ৮২ টাকা ২৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১২৮ টাকা ৫০ পয়সা, ইউরো ১০৩ টাকা ৪৪ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮২ টাকা ৯১ পয়সা, সিঙ্গাপুর ডলার ৬৪ টাকা ৫৪ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৫ টাকা ৮৮ পয়সা, ইউএই দিরহাম ২২ টাকা ৫০ পয়সা, কুয়েতি দিনার ২৯৫ টাকা ২৮ পয়সা এবং সৌদি রিয়াল ২২ টাকা ৪ পয়সা। এবারে জানিয়ে দিচ্ছি বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ।
হাই প্রোফাইল ওয়েবসাইট হ্যাক করার কথা স্বীকার করেছে কম্পিউটার হ্যাকার গ্রুপ লুলসেকের 2 হ্যাকার। রায়ান ক্লিয়ারি এবং জেক ডেভিস নামে গ্রেপ্তারকৃত ওই 2 হ্যাকার জানান 2011 সালে অ্যানোনিমাসের দলছুট গোষ্ঠী হিসেবে গড়ে ওঠে তাদের সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইয়ামারকে $1.2 বিলিয়ন অধিগ্রহণ করল মাইক্রোসফট। ব্যবসায়িক ওয়েবসাইটগুলোর সঙ্গে সামাজিক যোগাযোগ সুবিধা যুক্ত করতে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে। মাইক্রোসফটের উইন্ডোজ ফোন 8 তৈরি করবে হুয়াওয়ে। এর জন্য 2টি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। শুরুর দিকে এ ফোন শুধু ইউরোপ, আমেরিকা এবং চীনের বাজারে পাওয়া যাবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি রমজানে লোডশেডিং এর মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ, বিদ্যুৎ উৎপাদন 6,500 মেগাওয়াটে নেয়ার টার্গেট। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রমজানে লোডশেডিং এর মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বিদ্যুৎ উৎপাদন 6,500 মেগাওয়াটে নেয়ার টার্গেট নিয়েছে সরকার। এজন্য রোজার মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে আগামী বছর 1300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা। রিপোর্ট করছেন শাহরিয়া হোসেন রিয়া। এবারও প্রচণ্ড গরমে শুরু হবে রমজান। রোজার মাসে অন্তত সেহরি এবং ইফতারের সময় দেশকে লোডশেডিং মুক্ত রাখা নিয়ে চিন্তিত সরকার। পিডিবির হিসাবে এবার রমজান মাসে বিদ্যুতের চাহিদা হবে 6,500 মেগাওয়াট। বিপরীতে এখন উৎপাদন 5,000 মেগাওয়াটের মতো। এই 1,500 মেগাওয়াট ঘাটতি দূর করার কৌশল নেওয়া হচ্ছে। রমজানে এটাও কিন্তু আমাদের মাথায় ছিল বলেই আমরা মিটিং যেটা করলাম, যেটা বললেন যে ওভারঅল তো আমাদের রুটিন ভাবে তো হয়, কিন্তু এটা আমরা বেশি এমফাসিস দেওয়ার জন্য আমরা কিছুদিন আগে আমাদের যে এই কমিটি আছে, ব্যবসায়ী কমিটি আছে ঢাকাতে বিশেষ করে, কারণ তাদেরও সেই সময় ডিমান্ড থাকে সারা বছর তারা যা ব্যবসা করেন না, সবগুলোকে নিয়ে যেতে স্যার বলে যে সবগুলোকে নিয়েই আমরা ম্যানেজ করার জন্যই আমরা তাগিদ দিতেছি এবং ঘন ঘন মিটিং করতেছি, কোথায় যাতে আমরা যৌথভাবে কে সাপ্লায়ার আর যে কে আমরা নিচ্ছি তাদের উপরে না দেয়, কন্ট্রাক্ট দিয়েছি ঠিকই, তাদের দায়িত্ব হলো সেখানে অনেক রকম সাহায্য লাগে, সেই সাহায্যগুলো আমরা সবাই মিলে বৈঠকে জানানো হয় উৎপাদনের সামর্থ্য থাকার পরও তেল সংকটে 400 মেগাওয়াট এবং গ্যাস সংকটের কারণে 300 মেগাওয়াট উৎপাদন কম হচ্ছে। তবে এসব সংকট কাটিয়ে উঠে বিদ্যুতের উৎপাদন আরও বাড়ানোর আশ্বাস উপদেষ্টার। আমরা সামনের বছর শুরুর দিকে হরিপুরে 450 মেগাওয়াট, 412 মেগাওয়াটের, তারপরে আরেকটা আসবে এরপরে মেঘনাঘাটে, সব মিলিয়ে আমাদের প্রায় 1300 মেগাওয়াট, না 1300 মেগাওয়াট বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস সরবরাহ যে করবো, সেটা একটা টার্কিশ কোম্পানি তারা এগিয়ে আসছে যে স্বল্প সময়ে করার জন্য, যে পাইপলাইনটা যেটা সেপ্টেম্বরে যেটা করা, অগাস্ট সেপ্টেম্বরে করার কথা, সেটা আমরা মার্চে আনতে। এটা তো একটা চলমান প্রক্রিয়া না। আমরা একদিকে গ্যাসের উৎপাদন বাড়ানোর চেষ্টা করতেছি, গ্যাসের সঞ্চালন বাড়ানোর চেষ্টা করতেছি, আবার এদিকে বিদ্যুৎ। এখন এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদের চেষ্টা হবে সর্বোত্তম ভারসাম্য রাখা। বিদ্যুৎ সংকট থাকলেও রমজান মাসে রাত 8টার পর বিপণী বিতানগুলো খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শান্তি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মার্কিন সামরিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ কোনো দেশের সুফল বয়ে আনেনি। তারা বলেন বাংলাদেশের সীমানায় যে কোনো ধরনের মার্কিন সামরিক উপস্থিতি এবং এদেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ ও জলসীমায় মার্কিন অংশীদারিত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তৃতা করেন সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান। সময় হলো আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার। আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা আবাহনী, ফেনী সকারের বিপক্ষে 1-0 গোলের জয়। প্রতিদিন মাত্র 9.99 উপভোগ করুন 36 মিনিট টক টাইম এবং 36টি SMS। ডায়াল করুন *132*2#। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক।
ডিএসবি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেট্রোপলিটন, কিংস, উইনসাম এবং ক্যামব্রিয়ান কলেজে ভর্তি চলছে। যে সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তারা মেট্রোপলিটন, কিংস, উইনসাম এবং ক্যামব্রিয়ান কলেজে ভর্তি হবে। আর যে সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি তারা মেট্রোপলিটন, কিংস এবং উইনসাম কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করুন ক্যামব্রিয়ান কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। ফোন 98813550, 01720557150, 60708090। মন্টুর মন খারাপ, লেখাপড়া আর হবে না। বাপের লেখাপড়া চালানোর ক্ষমতা নেই, তুমি মেধাবী ছাত্র, তোমার ভবিষ্যৎ কি এখানেই শেষ? বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই কিও লোভে পড়ে অথবা মনের বসে। মন্টুর মতো মেধাবী ছাত্রদের যেন অভাবে লেখাপড়া বন্ধ না হয়, সেই জন্য শত কোটি টাকার ছাত্রবৃত্তি চালু করেছে ডাচ বাংলা ব্যাংক। মাস্টার, ব্যাংক কেন আমার ছেলের? শুধু তোমার নয়, দেশে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে যারা মেধাবী কিন্তু লেখাপড়ার খরচ চালানোর ক্ষমতা নেই। এই বৃত্তি সবার জন্য। আমাদের সন্তানের মেধা বিকাশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আপনার বিশ্বস্ত সহযোগী। শুরু হয়ে গেল প্রাণ প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা 2012। প্রাণ প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা বর্ষসেরা হয়ে আমি 2 লক্ষ টাকা পেয়েছি। দেশের সমস্ত নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা ঘরে বসে না থেকে খুব শীঘ্রই আচার পাঠিয়ে দিন। অংশ নিয়ে জিতে নিন নগদ 2 লক্ষ টাকা, ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেট, ল্যাপটপ, আইপিএস সহ আকর্ষণীয় অনেক পুরস্কার। আচার পাঠিয়েছেন তো? না পাঠালে জলদি করুন, বিস্তারিত দৈনিক পত্রিকায়। আপন মানুষগুলোর আশা আকাঙ্ক্ষা ছুঁয়ে থাকুক সব সময়, সেজন্যই ইবিএল মাতৃভূমি প্রবাসী বাংলাদেশীদের জন্য এক অনন্য ব্যাংকিং সেবা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিম্পল ম্যাথ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ নিয়ে যাচ্ছি সবশেষ সংবাদ আয়োজনে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে র্যালি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। মাদক বিরোধী মানববন্ধন করে কয়েকটি সংগঠন। বিকেলে প্রথম আলো ট্রাস্টের আলোচনা সভায় বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রথম আলোর মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার দেওয়া হয়। এবছর ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মোস্তফা মল্লিক, এনটিভির শফিক শাহিন ও ইটিভির ইলিয়াস হোসেনকে দেওয়া হয় সেরা প্রতিবেদন পুরস্কার। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা আবাহনী লিমিটেড। ফেনী সকার ক্লাবকে আকাশী নীলরা হারিয়েছে 1-0 গোলে। দিনের অপর 2 ম্যাচে জয়ী হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন। কমলাপুরে শেখ রাসেল 4-2 গোলে হারিয়েছে ফরাজগঞ্জকে। ফেনী স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী আবাহনীকে জিততে বেশ বেগ পেতে হয়। খেলার 43 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি ব্রাজিলীয় স্ট্রাইকার ডি সিলভার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন 3-1 গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে ওয়ারি ক্লাবকে 4-0 গোলে হারিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস। 32 মিনিটে আশিকের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে দিনারের হ্যাট্রিকে 4-0 গোলে জয় পায় মেরিনার ইয়াংস। মাওলানা ভাসানী স্টেডিয়ামে পরের খেলা বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে ছিল মোহামেডান। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 8টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জিম্বাবুয়ে সফরে 2টি প্রস্তুতি ম্যাচ সহ প্রথম 2 ম্যাচে হারলেও শেষ 2 ম্যাচে জিতে দারুণভাবে টুর্নামেন্টে ফেরে মুশফিকরা। তবে রান রেটে পিছিয়ে থাকায় ফাইনাল খেলা হয়নি টাইগারদের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ডেফিনেটলি ছিল যে আমরা ফাইনাল খেলবো অ্যাটলিস্ট, এবং আমাদের টার্গেটও ছিল, বাট আনফর্চুনেটলি আমরা 2টা ম্যাচ জিতলেও আমাদের রান রেটটা খুব একটা ভালো ছিল না। বাট
অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় খুব যে খারাপও খেলেছি তা না, কারণ আমাদের ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয় ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, বাট সামহাও আমরা 155 চেস করতে পারি নাই। সো বাট ওখান থেকে বাউন্স ব্যাক করে এবং প্রত্যেকটা ম্যাচে আপনার কনসিস্টেন্টলিভাবে ইমপ্রুভ করা, দ্যাটস এ বিগ পজিটিভ ফর আস। সো হোপফুলি এখান থেকে আমরা কিছু কনফিডেন্স গ্রো করতে পারবো। মালয়েশিয়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তানের কাছে 7 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করে ওপেনার সৌম্য সরকারের 42, সালমান হোসেনের 43 এবং নুরুল হাসানের 40 রানে নির্ধারিত 50 ওভারে 240 রান করে জুনিয়র টাইগাররা। এরপর বৃষ্টি নামলে ডকওয়ার্থ লুইস পদ্ধতিতে আফগানদের জয়ের টার্গেট দ্বারায় 42 ওভারে 220 রান। ওপেনার জাভেদ আহমাদির 71 এবং সাবির নরির 57 রানে 9 বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে আফগানরা। এবারে জানিয়ে দিচ্ছি আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। বুধবার 34তম মস্কো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক চলচ্চিত্র সেকশনে পর্দা উঠছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি রবি নিবেদিত গেরিলার। মস্কো স্থানীয় সময় রাত 11টায় ছবিটি প্রদর্শিত হবে। উৎসবে যোগ দেবেন ছবিটির পরিচালক নসির উদ্দিন ইউসুফ বচ্চু। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিন আহমেদ গবেষণা ও অধ্যয়ন কেন্দ্র চালু হয়েছে। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিনের 125টি দুর্লভ আলোকচিত্র প্রদর্শিত হয়। সম্মাননা দেয়া হয় নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, নজরুলের পুত্রবধূ উমা কাজী এবং শিল্পী ফেরদৌসী রহমানকে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। চট্টগ্রামে পাহাড় ধসে 5 জনের মৃত্যু। ভাটিয়ারিতে ব্রিজ ভেঙে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানবন্দরে ফ্লাইট স্থগিত। 21 বছর পর এরশাদের দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ। হাইকোর্টে আবেদন করে পক্ষভুক্ত দুর্নীতি দমন কমিশন। পদ্মা সেতু প্রকল্পে ঘুষ সাধার অভিযোগ তদন্তে ঢাকায় কানাডা পুলিশ। মন্তব্য করতে রাজি নন দুদক চেয়ারম্যান। 4 তারকা জেনারেল হলেন নতুন সেনাপ্রধান ইকবাল করিম। প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ। এরশাদ তাকে স্বৈরাচার না বলতে আবেদন করলেন এমপিদের কাছে। স্বৈরাচার না বলার আশ্বাস দিলেন জলিল। এবং সাগররুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 এই নম্বরে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।